কিসের? হ্যাঁ, নাই আছে তো। এটা ঠিক আছে, দেখবো না। কি? ওকে আসো, হয় গল্প কম। কারেন্ট ইলেকট্রিসিটি পড়ি আমরা, স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়ছি আমরা, যে কোনো একটা অবজেক্টকে ঘষাঘষি করলে তার মধ্যে প্লাস অথবা মাইনাস জমা হয়, এটাকে আমরা নাম দিয়েছি স্ট্যাটিক ইলেকট্রিসিটি। ঠিক আছে, একজনের মধ্যে প্লাস জমা হয়, একজনের মধ্যে মাইনাস জমা হয়। এখন সাথে যদি ভূসংযোগ করো এটাকে বা এটাকে, ঠিক আছে, যেটাকে আর্থিং বলে, কি বলে? আর্থিং। আর্থ মানে জানো তো? ঠিক আছে, আর্থিং মানে পৃথিবীর সাথে কানেক্ট করে দাও, তো সেখান থেকে নেগেটিভ চার্জ এসে এটাকে ব্যালেন্স করে। ঠিক আছে, এখান থেকে নেগেটিভ বাড়িতে চলে যায়, যে কটা বেশি আছে কটা চলে যায়, আর এখানে যে কটা কম আছে বাড়ি থেকে নিয়ে নেয়। কথা বুঝছো? তো এই যে যে এখান থেকে এখানে আসতেছে, এটা হচ্ছে তোমার স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আর এটাকে যে প্রবাহ হচ্ছে, এটাকে আমরা বলছি কারেন্ট ইলেকট্রিসিটি। যেই জিনিস দিয়ে প্রবাহিত হচ্ছে এটাকে বলা হয় কন্ডাক্টর বা পরিবাহী। কন্ডাক্টর যে কোনো কিছু হতে পারে, যে কোনো মেটাল, যে কোনো মেটাল অথবা মিডিয়াম। ইলেকট্রিসিটি মিডিয়াম ছাড়া পাস করতে পারবে না। ঠিক আছে, লাইট পারে, ইলেকট্রিসিটি পারে না। এয়ারের মধ্যে দিয়েও পাস করতে পারবে, এয়ার তো একটা মিডিয়াম। সো কন্ডাক্টর হচ্ছে যেখান দিয়ে ইলেকট্রিসিটি পাস হয়। মূলত ইলেকট্রনের প্রবাহকেই ইলেকট্রিসিটি বলে। ধরো এইদিকে ইলেকট্রন যাচ্ছে, তার মানে আমি বলবো যে ইলেকট্রিসিটি তৈরি হয়েছে, কিন্তু ইলেকট্রনের দিকের অপোজিটকে ইলেকট্রিসিটির প্রবাহ বলে। ওকে, এটা জাস্ট ক্যালকুলেশনের সুবিধার্থে আর কিছু না। ইলেকট্রিসিটি যেদিকে যাবে, সরি ইলেকট্রন যেদিকে যাবে তার বিপরীত দিকটা হচ্ছে ইলেকট্রিসিটির দিক। আর ওটা চিন্তা করতে পারো যে ইলেকট্রন যখন যাবে তখন কি এর মধ্যে যে অনুপরমাণু আছে ওকে যাইতে দিবে? এত সহজে ইলেকট্রনকে যাইতে দিবে এদিকে? দেবে? ধাক্কা ধাক্কি হবে না? ধাক্কা ধাক্কি কোন দিকে হবে? তুমি যদি এইদিকে দৌড়ে যাও, ধাক্কা কোন দিকে খাবা? এইদিকে। সো ওই ধাক্কাটাকে আমরা বলছি ইলেকট্রিসিটি। ইলেকট্রন যে যাচ্ছে এটার কারণে হচ্ছে, কিন্তু দিকটা হচ্ছে উল্টো দিকে, ইম্প্যাক্ট হচ্ছে উল্টো দিকে। ইলেকট্রন যেদিকে যাবে ইলেকট্রিসিটির প্রবাহ তার উল্টো দিকে। তাহলে আমরা বলবো যে ধনাত্মক আধানের প্রবাহকে তড়িৎ বলে, কিন্তু আসল কিন্তু ইলেকট্রনের প্রবাহকে তড়িৎ বলে। পজিটিভ মানে পজিটিভ চার্জের ফ্লোকে আমরা ইলেকট্রিসিটি বলতেছি, যদিও নেগেটিভ চার্জের ফ্লোটাই আসলে ইলেকট্রিসিটি। আচ্ছা, এবার আসো, এখন ধরো যে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে টি সময়ে কিউ কুলম চার্জ পাস হয়েছে, তাহলে একক সময়ে কি পরিমাণ চার্জ পাস হয়েছে? কিউ বাই টি। এই কিউ বাই টিকে বলা হয় ফ্লো অফ কারেন্ট বা আই। তাহলে কিউ ইকুয়াল টু আই ইন্টু টি। যেটা ভাল লাগে ওটা মুখস্থ রাখবা। এটা হচ্ছে প্রথম ফর্মুলা, যে একক সময় যে পরিমাণ চার্জ ফ্লো হচ্ছে তাকে আমরা তড়িৎ প্রবাহ বলি, যার ইউনিট হচ্ছে কুলম পার সেকেন্ড। আর কুলম পার সেকেন্ডকে বলা হয় অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার একজন বিজ্ঞানীর নাম। তাহলে 1 কুলম পার সেকেন্ডকে বলা হয় 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে,
তার মানে যদি 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ যায় তাহলে তার প্রভাব হবে 1 অ্যাম্পিয়ার। কোনো একটা পরিবাহীর প্রভাব যদি 10 অ্যাম্পিয়ার বলে, এটা মানে কি 1 সেকেন্ডে 10 কুলম্ব। ওকে, ঠিক আছে। প্রতি সেকেন্ডে 10 কুলম্ব হারে চার্জ প্রবাহিত হচ্ছে, একদিক থেকে আরেকদিকে যাচ্ছে। এখন আমি তাপীয় ক্রিয়াটা একটু পরে আসতেছি। আমাকে ওহমস ল বলি, তোমার পরে আসছে অলরেডি। ওহম বলছে যদি কোনো পরিবাহের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস হওয়ার সময় এটা উত্তপ্ত না হয় বা ঠান্ডা না হয়, অর্থাৎ ডেল্টা থিটা 0, মানে থিটা কনস্ট্যান্ট। থিটা কনস্ট্যান্ট মানে কি? ডেল্টা থিটা 0 না? ডেল্টা থিটা মানে কি? চেঞ্জ। তার মানে তাপমাত্রা বাড়বেও না, কমবেও না। এমন অবস্থা যদি হয় তাহলে পরিবাহীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যে পরিমাণ চার্জ ফ্লো হবে বা ইলেকট্রিসিটি ফ্লো হবে তা এই দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স, ধরো এটা হচ্ছে VA, এটা হচ্ছে VB, তাহলে ভোল্টেজ ডিফারেন্স হবে VB মাইনাস VA। এই দিকে ফ্লো হচ্ছে, ফ্লো কোন দিক থেকে কোন দিকে হয় বলতে পারো? মাই ব্যাড, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে। এটা হাই ভোল্টেজ প্রান্ত, এটা লো ভোল্টেজ। হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে। তো বলতেছে যদি যে পরিমাণ আই যাবে সেটা হবে ভি এর প্রপোর্শনাল। ভোল্টেজ বেশি হলে আই বেশি যাবে, ভোল্টেজ কম হলে আই কম যাবে। ওকে, ঠিক আছে। এখন আমি লিখলাম আই ইকুয়াল টু জিভি কনস্ট্যান্ট। এই জি কে বলা হয় তড়িৎ পরিবাহিতা। ইলেকট্রিক কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স যেটা তড়িৎ প্রবাহকে সাহায্য করে। কি করে? সাহায্য করে। তো এটাকে এভাবে লেখো, এই 1/g কে আমরা লিখবো আর। একটা হচ্ছে কন্ডাক্টেন্স আর একটা হচ্ছে রেজিস্ট্যান্স। এই আরটা হচ্ছে রেজিস্ট্যান্স। আরটা তড়িৎ প্রবাহকে অসহযোগিতা করে, হেল্প করে না, ঝামেলা করে। ওকে, জি এবং আর এর মধ্যে সম্পর্ক কি? একজন আরেকজনের উল্টা। ঠিক আছে, আর এর ইউনিট হচ্ছে ওহম, আর জি মনে হয় সিমেন্স নাকি, তাই না? এরকম না, দেখো তো, এরকম না? একটু দেখি, ওহম ইনভার্স লিখলেও পারো, কিন্তু ওটা সিম্বল আছে। ওহম ইনভার্স লিখলেও হয়, ওদের একটা সিম্বল আছে। ওহম 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 কই? ওরা কি ওহম শুধু আলোচনাই করে নাই? আচ্ছা, এটা আপাতত বাদ রাখো, এটা ঠিক আছে। আর সিম্বলটা পরে জানাচ্ছি। ওকে, এবার আসো। তার মানে এই আর কে বলা হয় কি? রেজিস্ট্যান্স।
এই রেজিস্ট্যান্স জিনিসটা কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে পরিবাহীর লেন্থ, এটা কতটা লম্বা তার উপরে, এটার মুখটা কতটা চওড়া, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, বাইসেকশনের এরিয়া তার উপরে। ওকে, এখন তোমরা একটা চিন্তা করো কমন সেন্স দিয়ে। ধরো দুইটা একই এরিয়া, একটা লম্বা একটা ছোট, কার রেজিস্ট্যান্স বেশি হবে? তুমি একটা ক্রাউডেড এরিয়াতে দৌড়ে যাচ্ছ, ক্রাউডেড রাস্তা, ছোট রাস্তা তাড়াতাড়ি পারবো না, বড় রাস্তা তাড়াতাড়ি পারবো? বড় রাস্তাতে তুমি বারবার তোমার ধাক্কা হবে, তাই না? তাহলে যদি আর বাড়বে, যদি এল বাড়ে, এবার আসো, একটা ছোট রাস্তা, একটা হলো বড় রাস্তা, কোনখানে বাধা বেশি পাবে? ছোট রাস্তা না, মানে চওড়া, তাহলে আর ইজ ডিসপ্রপোর্শনাল টু এরিয়া। বুঝতে পারছো? ধরো বড় পানির পাইপ চিন্তা করো, চিকন পাইপ দিয়ে পানি যাবে কি আস্তে আস্তে, পাইপটা মোটা করে দিলে তাড়াতাড়ি যাবে। ঠিক আছে, তাহলে দুটো কম্বাইন করলে আমরা পাবো আর ইজ প্রপোর্শনাল টু এল বাই। এখান থেকে আরেকটা কনস্ট্যান্ট আসবে, সেটা হচ্ছে রো। এই রো ডেন্সিটি রো না, কিন্তু এটাকে বলা হয় রিলেটিভ রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ। হ্যাঁ, কি বলছো? রো, হুম, স্পেসিফিক রেজিস্ট্যান্স, যেটাকে বাংলায় বলে আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ আসলে কোনো একটা পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্যকে একসাথে কম্বাইন করে তার রোধটা হিসাব করে, আর কিছু না। কথা বুঝছো? কথা বুঝো নাই? ধরো এটা একটা অবজেক্ট, ধরো এটুকু হচ্ছে 1 মিটার, এটুকু কত? এরকম 1 মিটার অনেকগুলো খণ্ডে ভাগ করা যাবে না এটারে, এবং এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরো 1 মিটার স্কোয়ার। তাহলে এরটুকুর রেজিস্ট্যান্স হচ্ছে রো। তার মানে পরেরটুকুর রেজিস্ট্যান্স কত? রো। তারপরটুকুর রেজিস্ট্যান্স কত? রো। তারপরটা কত? রো। তার মানে সবগুলো রো যোগ করলে কি হবে? আর হবে। তাহলে রো হচ্ছে যে একক দৈর্ঘ্যে এবং একক প্রস্থতের ক্ষেত্রফলের মধ্যে কি পরিমাণ বাধা পাচ্ছে সেটা। ঠিক আছে, ওকে। তো আসো, এবার সামনে আসো। তো এই ওহমের এক্সপেরিমেন্টে আমরা টেম্পারেচারকে কনস্ট্যান্ট ধরছি, তাই না? নর্মালি কোনো একটা পরিবারের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট থাকে না। এই তারগুলো ধরে দেখবা গরম আছে, এটা গরম হয় না, যদি কোটিং করা আছে। মাঝে মাঝে মোবাইল, মাঝে মাঝে মোবাইল গরম হয়ে যায়, মানে কারেন্ট যাবে আর পরিবাহী গরম হবে না, এরকম সম্ভাবনা কম। তো টেম্পারেচারকে কনসিডার করলে দেখা যায় যে টেম্পারেচার হচ্ছে যত বাড়ে রেজিস্ট্যান্সও তত বাড়ে। টেম্পারেচার ডিফারেন্স যত বাড়বে, মানে যত বেশি প্রবাহ হবে তত বেশি ধাক্কাধাক্কি হবে। কারণ হ্যাঁ, বডির মধ্যে একটা মানুষের লং টাইম যদি ইলেকট্রিক শক দাও কী হবে? পুড়ে যাবে, না মরলেও পুড়ে যাবে, কয়লা হয়ে যাবে। কারণ ভিতরে বারবার অনুপরমাণুগুলো একটার সাথে ধাক্কাধাক্কি লাগবে, ফ্রিকশন হবে, আর ফ্রিকশন হইলেই রেজিস্ট্যান্স বাড়বে, রেজিস্ট্যান্স বাড়লেই বাড়ানো শুরু করবে। তো ধরো নর্মালি রেজিস্ট্যান্স ছিল আর, ইলেকট্রিসিটি প্রবাহের আগে ছিল কত? আর নট। অ্যান্ড ইলেকট্রিসিটি প্রবাহর পরে হলো আর, তাহলে আর ইকুয়াল টু হবে আর নট প্লাস
আর নট আলফা ডি থিটা। আমরা ওই যে আইডিয়াল গ্যাসে পড়ছিলাম না, ভি ইকুয়াল টু ভি নট প্লাস বুঝলাম না। তো এখানে আলফাটা হচ্ছে আর নট কমন নাও, এটাকে বলা হয় রোধের তাপীয় গুণাঙ্ক। হিট কনস্ট্যান্ট অফ রেজিস্ট্যান্স, রোধের তাপীয় গুণাঙ্ক, রোধের তাপীয় গুণাঙ্ক। তাহলে এটা দিয়ে ম্যাথ থাকে, এটা দিয়ে ম্যাথ তোমরা পারবা, আমি সেটাতে যাচ্ছি না, আপাতত যাচ্ছি না, আমি থিওরিগুলো একটু আলোচনা করব। ভালো করে লিখে দিলাম, জাস্ট মনে রাখো এটা কি, ফ্লো শুরু হওয়ার আগের রেজিস্ট্যান্স, ফ্লো শুরু হওয়ার পরের রেজিস্ট্যান্স, সেটা হবে আলফা ইন্টু টেম্পারেচার ডিফারেন্স। এটা দেওয়া থাকবে কোশ্চেনে। এটা হচ্ছে অবজেক্টটা কিসের, এর উপর ডিপেন্ড করে। এই তারটা কি স্বর্ণের তার, তারটা কি তামার তার নাকি লোহার তার, তার উপর ডিপেন্ড করে। তো এটা দেওয়া থাকলে এটা বের করা যাবে, আর যেটা দেওয়া না থাকে তাহলে বাকি সব দেওয়া থাকবে। হ্যাঁ, ধরো যে প্রথমে টেম্পারেচার ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, ইলেকট্রিসিটি ফ্লো এর পরে টেম্পারেচার বেশি হলে 18 ডিগ্রি সেলসিয়াস, তো ডেল্টাতে হচ্ছে সেটা। ঠিক আছে, অবশ্যই ক্যালভিনে নিবা, ক্যালভিনে নেওয়া নাই কোনো সমস্যা না, কারণ টেম্পারেচার ডিফারেন্স ক্যালভিনে যা হবে সেলসিয়াস তাই হবে, তো না নিলে সমস্যা নেই। মনে থাকবে, এখান থেকে তোমার সি মার্কের কোশ্চেন আসতে পারে, জাস্ট এটা দিয়ে দিবে, এটা দিয়ে দিবে, এটা দিয়ে দিবে, এটা চাইবে। ওকে, গেল। এরপরে আসুন, আমরা পড়বো হচ্ছে ও আমাদের বলি নাই, বিভব এবং বিভব পার্থক্য। দেখো, potential and potential difference, potential and potential difference। দেখো, পোটেনশিয়াল তো আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়ছি, যে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে একটা চার্জকে আনতে যে পরিমাণ কাজ হবে, তো প্রত্যেকটা পয়েন্টেরই একটা পোটেনশিয়াল থাকে, একটা পোটেনশিয়াল থাকে। দুইটা পয়েন্টের পোটেনশিয়াল যদি সেম হয় তাহলে তাদের মধ্যে কোনো ফ্লো হবে না। যখন কারেন্ট চলে যায়, লোডশেডিং হয়, তখন তারের মধ্যে কিন্তু কারেন্ট থাকে, লোডশেডিং হলে তখন মেইন সুইচে গিয়ে আবার হাত দিও না, যেটা ধরে দেখি মেইন সুইচে গিয়ে যদি হাত দাও, প্লাস মাইনাস একসাথে হয়ে যায়, তাহলে কিন্তু তোমার ভিতরে কারেন্ট ফ্লো হবে, কারণ মেন সুইচের ভোল্টেজ আর তোমার ভোল্টেজ আলাদা। কথা বুঝছো? দারুণভাবে শক খাওয়া, জি। ওখানে ওখানে 330 ভোল্ট আছে, তোমার বডিতে মানে 20-25 ভোল্ট আছে, 300 ভোল্টের একটা শক খাবা তুমি। ঠিক আছে, তো যতক্ষণ পর্যন্ত ভোল্টেজ ডিফারেন্স থাকবে ততক্ষণ পর্যন্ত কারেন্ট চলতে থাকবে, আর ভোল্টেজ ডিফারেন্স ইকুয়াল হয়ে গেলে ফ্লো হবে না। ঠিক আছে, এখন ফ্লো হবে সবসময় কত, হাই থেকে লোয়ের দিকে, হাই থেকে লোয়ের দিকে। তাহলে এই দুইটা পয়েন্টের ডিফারেন্সকে আমরা বলি ভোল্টেজ ডিফারেন্স। ওকে, that's the voltage difference between 2 points. Voltage difference 0 মানে no flow, voltage difference non-zero মানে ফ্লো আছে। ওকে, এবার আসো তড়িৎ চালক শক্তি।
তড়িৎ চালক শক্তি, ইকুই পোটেনশিয়াল এনার্জি না কি যেন বলে, দেখি তো। ইলেকট্রোমোটিভ ফোর্স মোস্ট প্রবাবলি, কারণ এতক্ষণ ওমের সূত্র খুঁজে পাই নাই, এখন ওমের সূত্র পাইছি। ইলেকট্রোমোটিভ ফোর্সই মনে হয়, ঠিক আছে, বইতে পাইলাম না, এটাই মনে হয়। এই জিনিসটা, এটার ইউনিট অফ ভোল্টেজ, এটাও ভোল্টেজ, কিন্তু এদের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি একটু দেখি। ধরুন একটা সার্কিট, একটা বাল্ব, একটা সেল আছে, তো প্রত্যেকটা ইকুইপমেন্টের আলাদা আলাদা ভোল্টেজ আছে, মনে রাখবা। এটা একটা ভোল্টেজ আছে, এটার একটা ভোল্টেজ আছে। এবার আমরা পড়ছি ভি ইকুয়াল টু কত, আই, বললাম আই ফ্লো হচ্ছে, ওর রেজিস্ট্যান্স হচ্ছে এটা, এটা তুমি বড় ভি বলো, একটা ছোট ভি বলো। ব্যাটারির ভিতরেও দেখো, ব্যাটারি কেমন দেখতে, এরকম না? তাহলে এটারও তো দুই প্রান্তে তার দিয়ে তুমি লাগাই দিবা, ভোল্টেজ ডিফারেন্সের কারণে তো কারেন্ট যাবে। তাহলে এর ভিতরেও তো তোমার কারেন্ট ফ্লো হচ্ছে না, আর কারেন্ট ফ্লো হলে এনার্জি ক্ষয় হবে, মনে রাখবে। কারেন্ট ফ্লো হলে এনার্জি ক্ষয় হবে। তাহলে দেখো, এখন ধরো এখান থেকে 1 কুলম্ব চার্জ, 1 কুলম্ব চার্জ, পুরো সার্কিট ঘোরায় নিয়ে আসবা, আবার এখানে আনবা, আনলে যে পরিমাণ শক্তি খরচ হবে সেটাকে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক শক্তি। 1 কুলম্ব চার্জকে পুরা সব কিছু সহ পুরা বর্তনী ঘুরায় আনতে যে পরিমাণ শক্তি লাগবে এটা। তার মানে এখানে যদি নিট কাজ হিসাব করি, সে কাজটা হচ্ছে ছোট হাতের ভি প্লাস বড় হাতের ভি, রাইট? এটাকে আমরা বলতেছি ই, ভি প্লাস ভি। এখানে কাজ কোথায় হবে? কাজ হবে এখানে আর এখানে। আমরা ধরতেছি তার কোনো কারেন্ট খাচ্ছে না, কি ধরে নিছি আদর্শ তার, যদি আদর্শ তার হয় না সেটা পরের ব্যাপার। আমরা ধরে নিচ্ছি যে এখানে কারেন্ট শুধু নষ্ট করতেছে কি, লাইট আর ব্যাটারি, আর এখানে তারের কোনো ক্ষয় হয় না। তাহলে দুইটা তুমি যদি আরো 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 লাইট জ্বালাও তাহলে আরো অ্যাড হবে। তাহলে এটা সমান কত লিখছি, বড়দের আয় বড়দের আর, এটা হচ্ছে বড়দের আয় ছোটদের আর। ভিডিওতে যে গলা কেমন আসবে, এমনি তো ফাটা বাঁশের মতো গলা, আজকে আরো বেশি ফাটা বাঁশ হয়ে গেছে। জ্বর আসছিল ওখান থেকে হয়েছে কিনা কে জানে, জ্বরের আফটার এফেক্ট হতে পারে। এখন ব্যাটারি যদি আইডিয়াল ব্যাটারি হয় তাহলে এটা রেজিস্ট্যান্স তো 0, তখন এটা কেউ চার্জ খাবে না, খাবে এটা। পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে গেলে অলওয়েজ ইউ নিড টু হ্যাভ 2 পয়েন্ট, দুটো পয়েন্ট লাগবে যাতে মধ্যে ডিফারেন্স বের করে, ঠিক আছে? তো এটাকে বলা হয় তোমার তড়িৎচালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে যদি বর্তমানে মোট প্রবাহ পাবা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স ডিভাইডেড বাই আর প্লাস আর। এখন যদি তুমি ধরে নাও যে আমার ব্যাটারিটা খুব ভালো ব্যাটারি, তাহলে আর ভ্যালু 0 বসে দিবা, ঠিক আছে? নর্মালি যদি ব্যাটারির
আর উল্লেখ করা না থাকে তাহলে জিরোই ধরবো, আর উল্লেখ করা থাকলে তো থাকলো। ওকে, ক্লিয়ার? সহজ জিনিস, 19-এ পড়ছে এগুলো, তাই না? এখন এই টাইমে ঢুকি নাই আমি, আজকে ঢুকবো না, কালকে ঢুকবো। এবার আমরা আসবো হচ্ছে রোধের সমবায়, কানেকশন সিরিজ, কানেকশন অফ রেজিস্ট্যান্স। প্রথম আসলে সিরিজ কানেকশন। এই কানেকশন মানে কি, একটা এন না দুইটা এন? যদি একটার পর একটা যুক্ত থাকে, একটার পর একটা, একটার দেখো এটা শুরু, এটা শেষ, আবার এটা শুরু, এটা শেষ, এই ধরনের কানেকশনকে বলা হয় সিরিজ কানেকশন। ওকে, পরেরটা সার্কিট দিয়ে যোগ করে দিই। তাহলে এটাকে বলবো সিরিজ কানেকশন। এখান থেকে ফ্লো শুরু হবে, সবার মধ্যে একই পরিমাণ কারেন্ট যাবে, তাই না? ওই সোয়া, রাস্তা যেহেতু একটা, মনে রাখবা রাস্তা একটা মানে একই পরিমাণ কারেন্ট যাবে, কিন্তু যেহেতু পয়েন্ট আলাদা আলাদা, ভোল্টেজ আলাদা আলাদা হবে। এটার একটা ভোল্টেজ, এটার একটা, এটার একটা, এটার একটা। আমরা ধরে নিচ্ছি এখানে কোনো ভোল্টেজ নষ্ট হয় নাই, নাই। হ্যাঁ, কারেক্ট। এবং যেহেতু লাইট প্রত্যেক আলাদা রেজিস্ট্যান্স, হ্যাঁ, কি দরকার বলো? ধরে নিচ্ছি এখানে R0, সো V0, এই জায়গায় খরচ হচ্ছে না ধরলাম আর কি। ধরো যে এটা রেজিস্ট্যান্স R1, এটা R2, এটা R3, এটা হচ্ছে R4। ওকে, তাহলে আমি কি বলতে পারি I ইকুয়াল টু, এগুলো কি P/R না? তাহলে প্রথমটার ক্ষেত্রে কি বলতে পারি? এটার ক্ষেত্রে পরেরটা ঠিক আছে। তো এই যে এখান থেকে এই পর্যন্ত টোটাল যে ভোল্টেজ, তুল্যরোধের কথাটা বলে নেই তোমাদের, বলা ছিল। আচ্ছা, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তোমরা জানো না? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স শুনছো? তুল্যরোধ, তুল্যরোধ যদি এতগুলো রেজিস্ট্যান্স ইউজ না করে একটা ইউজ করতাম যেটা সবার কাজ করবে, সার্কিটটা কেমন হতো তখন? তখন এই সার্কিটটা ওটা হয়ে যেত না? ভাই বুঝো, এতগুলো না লাগে, আমি একটাতে কাজ হইতো। একটা লাইট যদি সবগুলো লাইটের কাজ করে তাহলে এতগুলো লাইট দরকার নাই। তখন আমি ওইটাকে বলবো সবার ইকুইভ্যালেন্ট তুল্যরোধ, রাইট। এখন আসো, এই দুটোকে যেই দুই প্রান্তে লাগাইছি, এখানে তো একই জায়গায় লাগাইছি। ওকে, তাহলে তুমি আসো, হুম, ঠিক আছে, ঠিক আছে। টোটাল হচ্ছে, ধরো তুমি এখানে ভি, আই কমন নাও, আর ওখানে কি হবে?
এইটা এটা সমান সমান হবে না, কারণ একই মাথা লাগাইছে। মনে রাখবা তুমি দুইটা পয়েন্টের মধ্যে 1000 তার ঢুকাও, 1000 তার ঢুকাও এর মধ্যে, প্রত্যেকটা তারের ভোল্টেজ আলাদা, কিন্তু যখন দুইটা পয়েন্টের মধ্যে লাগাবা তখন ভোল্টেজ সেম হয়ে যাবে। ঠিক আছে, মানে পয়েন্ট যদি সেম থাকে, পয়েন্ট সেম থাকলে ভোল্টেজ চেঞ্জ হবে না। প্রুফ করে দেখাচ্ছি, দেখো। ধরো এটা এ, এটা পি, এটা কিউ, এটা আর, ওটা বি। তো এই যে ভি ওয়ান মানে আসলে কি দেখো তো, ভিএ মাইনাস ভিপি না হয়। ভি2 মানে কি ভিপি মাইনাস ভিকিউ না। ভি3 মানে কি ভিকিউ মাইনাস ভি আর না। এটা মানে কি ভি আর মাইনাস ভিবি না। দেখো নতুন যে পয়েন্টগুলো নিয়েছিলাম সব কেটে যাচ্ছে, তার মানে যেখান থেকে শুরু আর যেখান থেকে শেষ ওটাই থাকতেছে। তাহলে এই সবগুলোকে সরে তুমি যদি নতুন রেজিস্ট্যান্স ঢুকাও, ভোল্টেজের কোনো চেঞ্জ হবে না। সো এদেরকে সমান করে দিলে আই আর আই কেটে যাবে। সো আমরা পাবো যে আর ইজ ইকুয়াল টু, এরকম যদি আরও থাকে আরও, ওকে। আচ্ছা, কিন্তু প্রত্যেকটা ভোল্টেজ কী হবে, আলাদা আলাদা হবে, প্রত্যেকটার ভোল্টেজ আলাদা আলাদা। কিন্তু প্রত্যেকটা ইসের ভোল্টেজ আলাদা হবে না। এখন তোমাকে যখন ম্যাথ করতে দিবে তখন এখানে আলাদা আলাদা ভোল্টেজ বের করতে বলবে, তখন আমি কেমনে বের করবো দেখো। তো ভোল্টেজ ডিভাইডার রুল বলে একটা রুল আছে, হ্যাঁ সেটা করতে পারো, বাট আমরা একটা রুল শিখাই দিই তোমাদের, তাহলে এত কাহিনী করা লাগবে না। হ্যাঁ, তো এখানে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করবো। তো আমি যেটাকে সিম্পলিফাই করি, দুইটা রেজিস্ট্যান্স দেখা জিনিসটা, তাহলে আমরা একাধিক রেজিস্ট্যান্স হলে বুঝতে পারবো। এই তো ক্লিয়ার না, আই পরিমাণ প্রবাহ যাচ্ছে, যাদের ভোল্টেজ আলাদা, রেজিস্ট্যান্স আলাদা, কিন্তু এই দুই প্রান্তের ভোল্টেজ কিন্তু এটাই। কথা বুঝছো, কারণ আমি ধরতেছি কোনো চার্জ ক্ষয় হচ্ছে না, তাহলে এই দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স এটাই। ওকে, ভি যাচ্ছে গিয়ে আবার ফিরে আসছে। ওকে, এখন আসো, আমার কি জানি যে আমরা কি বলতে পারি যে আই ইকুয়াল টু ভি ইকুয়াল টু আই আর না, ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর, আবার আই ইকুয়াল টু কত ভি2 বাই আর2, তাই না? এখন দেখো আমরা কি বলতে পারি, ওকে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু ভি1 প্লাস ভি2 বলতে পারি না? তাহলে ভি ইকুয়াল টু আবার কত আই আর এস ধরো, হুম, আই আর এস মানে এই দুটা জায়গায় যদি একটা নিতাম, তখন তো এটা আর এস হইতো, তো দিলাম আই আর এস। আর এখানে একটু বসাও তো, আমি কি করতেছি, আমি আর1 আর2 দিয়ে ভোল্টেজ বের করব।
ইকুয়াল লেখো তো। এখন এরকম লেখা যায়। এবার তুমি একটা কাজ করো, করা যায়। নিচে শুধু কম্পোনেন্ট করলাম, নিচে এটা প্লাস এটা, এটা প্লাস এটা নিচে। তো V1 প্লাস V2 কে আমি কি বলতেছি? মোট বিভব। আর এটাকে আমি কি বলতেছি? যায়, করা যায়। আমি ফাইনালি কি পাচ্ছি দেখো, বরং এটা না লিখি, এটা না লিখি, এভাবে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপর লাইন দেখো, you will get a pattern। RS6 হিসাবে রাখি নাই, রাখতে পারো। তো সিরিজ কানেকশনে তোমার যদি কোনো একটা পার্টিকুলার জায়গার ভোল্টেজ দরকার হয়, পার্টিকুলার জায়গায়, তো অনেক পেঁচালো ক্যালকুলেশন না করে তুমি এটা মনে রাখবে। তোমার লাগবে মোট ভোল্টেজ। দেখো মোট ভোল্টেজ আমি জানা থাকবে, ব্যাটারিটা কত ভোল্টের দেওয়া থাকবে। আর একটু একটু ধরো, যেখানকার আমি রেজিস্ট্যান্স বের করতেছি ওটারটা হবে উপরে, নিচে হবে মোট। তো একইভাবে আমি যদি বলি যে V2 কত হবে, চেঞ্জটা কোথায় আসবে? এখানে R2, নিচে R1 প্লাস R2। এটাকে বলা হয় ভোল্টেজ ডিভাইডেড রুল। বলো, সেটা হচ্ছে প্যারালাল কানেকশনে, এটাতে না। সেটা আমরা পরে দেখবো। এটাকে লেখো যে ভোল্টেজ ডিভাইডেড রুল, বা VDR বলতে পারো। তাহলে ব্যাপারটা মজার না? এবং ঝামেলা কিন্তু তুমি না জানলে কিন্তু এইগুলো করে বের করতে হবে। সো যেহেতু এখন আমি কি, এখন আই তো আমি জানি সবার মধ্যে একই পরিমাণ আই যাবে, আমি আর এর ফর্মুলা জানি, এখন আমি ভি এর ফর্মুলা বের করে ফেললাম, যে যদি কোনো এক জায়গায় আমার ভোল্টেজ লাগে তাহলে আমি বের করে ফেলতে হবে। ওকে, এখন ধরো যদি আরও থাকতো, যদি আরোই থাকতো, সব নিচে যোগ হয়ে যেত। ঠিক আছে, এবার আসো প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশন বলে কারেন্ট ডিভাইডার রুল বলে ছেড়ে দিব তোমাদের। ওকে, তো ধরো দুইটা পয়েন্টের মাঝখানে তিনটা রোধ লাগানো আছে, একটা R1, পুরোটা একটা সোর্সের সাথে লাগানো আছে। এখন এখান থেকে যখন আই বের হবে, এখানে কি রাস্তা তিনটা হয়ে গেছে না? এখানে কারেন্ট ডিভাইড হয়ে যাবে। তারা আবার অ্যাকুমুলেট হয়ে এখান দিয়ে আবার সেম হয়ে যাবে। রাস্তা একাধিক হলে মানে একটা পাইপে তুমি তিনটা ফুটা করে দিলা, কি এক ফুটাতে পানি বেরোবে? 3 ফুটাতে পানি বেরোবে। তো এরকম 3 জায়গা দিয়ে বেরোবে, আবার একসাথে হয়ে এক জায়গায় চলে আসবে। এখন এটা তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ধরলা আরপি, এখানে আবার একাই আরপি কি করতেছে? তিনজনের কাজ করতেছে, একাই তিনজনের কাজ করতেছে। তো যেহেতু একই পয়েন্টের মাঝখানে লাগানো, এদের সবার ভোল্টেজ সেম। মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করো, সারাবান এটা ভোল্টেজ যদি ভি হয়, তাহলে এটার ভোল্টেজও ভি, এটাও ভি, এটাও ভি, ইকুয়াল ভোল্টেজ সাপ্লাই পাচ্ছে ওরা, এটাও ভি। তাহলে এখন আসো
আমি লিখতে পারি আই ভাগ হয়ে কি হচ্ছে, এটা হচ্ছে। এখন তোমরা আবার জানো ভি ইকুয়াল টু কত, আই আর, তাহলে আই ইকুয়াল টু কত, এখন আই মানে হচ্ছে ভি বাই আর পি, এটা হচ্ছে ভি বাই আর ওয়ান, এটা হচ্ছে ভি বাই আর থ্রি। ভি বাদ দিয়ে দাও, কে রে ভাই আই কিচ্ছি। তো এই ফর্মুলা তোমরা জানো যে প্যারাল কানেকশনের ক্ষেত্রে এটা ইনভার্স হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখন শুধু এখানে কারেন্ট ডিভাইডেড রুলটা পড়বো, পরে তোমাদের ছেড়ে দেবো। তো ভোল্টেজ সমান হইলেও সবার মধ্যে আলাদা আলাদা কারেন্ট যাচ্ছে, দেখছো? এখন তোমার যদি আলাদা বের করতে বলে, তাহলে তুমি যাতে কষ্ট না করো এই জন্য আমরা একটা ফর্মুলা বের করব, যেটা দিয়ে একবারে তুমি পার্টিকুলার কোনো এক জায়গায় কারেন্ট বের করতে পারবে। ওকে, সো সেই রুলটা আমি একটু দেখি। সো আমরা দেখবো যে সিডিআর, তো তিনটা জায়গায় দুটো নিয়ে চিন্তা করো, ধরো এটা হচ্ছে নাই এখানে, হিসাবে সুবিধা হবে। তাহলে দেখো তো আমরা পাচ্ছি ভি ইকুয়াল টু আই ওয়ান আর ওয়ান পাচ্ছি, আবার ভি ইকুয়াল টু আই টু আর টু পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি আই ওয়ান আর ওয়ান সমান আই টু আর টু। আমরা কি এটা বলতে পারি যে আই ওয়ান বাই আই টু সমান আর টু বাই আর ওয়ান। এখন তুমি ডিফারেন্ট কম্পোনেন্টটা নিচেই করো, আই ওয়ান ডিভাইডেড বাই আই ওয়ান প্লাস আই টু, তাই না? এখন এটা তো এটা টোটাল কারেন্ট, তাহলে আই ওয়ান ইকুয়াল টু হচ্ছে না থাকবে, আমি সিরিজ বা প্যারালাল কানেকশনে যাচ্ছি না। দেখো সিরিজে আমি কি পাইছিলাম, ভি ওয়ান ইকুয়াল টু আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু ইকুয়াল টোটাল। বাট কারেন্টের ক্ষেত্রে আমি কি পাইছি দেখো, এই যে এখানে তো উল্টা, দুটো সেম না তো। তো ভোল্টেজ ডিভাইডেড হলে তুমি যে ভি ওয়ান বের করো, তাহলে উপরে আর ওয়ান নিচের সাম ইন্টু টোটাল। কারেন্টের ক্ষেত্রে যদি আই ওয়ান বের করো, তাহলে উপরে আর টু হবে, উপরে তিনটা থাকলে এরকম করতে হবে না, তিনটা থাকলে উপরে আর টু, হ্যাঁ ধরো ধরো ধরো, ওকে ওকে ওয়েট ওয়েট ওয়েট, না সোয়ার কথা ঠিক আছে, এখানে আমরা আরেকটু জিনিস বাইর করবো, এখান থেকে আরেকটু জিনিস বাইর করবো, ঠিক আছে? এটা এখান থেকে আমরা আরেকটু যাবো, এটা কিভাবে লাগবে? দেখো তো এরকম লেখা যায় না? এরকম লেখা যায় না? ধরো এখান থেকে আসো তো, আর পি সমান কত, ওয়ান বাই, এটা না? এটা তাই না? তাহলে এটা জায়গায় আমরা কি বসাতে পারি,
এটা জায়গায় কি বসাবে দেখো, R1 R2 RP বসাইতে পারি। বলে কেন, বলে কেন এই দুটো এনে গুণ হবে না? ও সরি 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 সরি, হ্যাঁ ঠিক আছে, কারেক্ট। আমরা লিখবো R1 R2 বাই RP নিচে R2। ঠিক আছে এবার, এবার ঠিক আছে, হ্যাঁ আসতেছে আসতেছে। এটা বুঝছো? তো বের করে দিই এখান থেকে। দেখো এই মানটা এখানে বসেছি, এবার এটা কেটে দিলাম, আমি কি পাচ্ছি দেখো, এখানে কত R1 বাই RP না, তো উল্টে গেছে না, ঠিক আছে। তবে এখানে আমরা আরেকটা পাইছিলাম না, ওটাও পারলে মুখস্থ রাখবা, ওটা মুখস্থ রাখলে যেটা সুবিধা হবে, ওটা মুখস্থ রাখলে দুইটার ক্ষেত্রে সুবিধা হবে। তবে এটা দিয়ে সবগুলো করতে পারবা, এটা দিয়ে দুটো করতে পারবা, এটা দিয়ে সবগুলো করতে পারবা। তো সিমিলারলি আমরা যে I2 বের করি, ঠিক আছে, এটুকু থাকলো আজকে, তোমরা পড়বা। কোন তিনটা? এই যে R3 ধরবা, আমি সমস্যাটা সলভ করে দিলাম, ঠিক আছে। তিনটা থাকলে এটা দিয়ে করতে ঝামেলা হবে, তিনটা থাকলে এটা আর খাটবে না, এটা আর খাটবে না তিনটা থাকলে। এটা ভালো করে নোট করে পড়বা।